টক্সিনের আঘাত, অভাব না। টক্সিনের আঘাত। তাহলে তিনটি কারণে, কিসের অভাব? অক্সিজেনের অভাব, পুষ্টির অভাব, টক্সিনের আঘাত। আসুন, আধুনিক বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, আপনি যদি আবারও আপনার কোষের অক্সিজেন ফেরত দিতে পারেন, পুষ্টি ফেরত দিতে পারেন এবং টক্সিন প্রত্যাহার করতে পারেন, এই কোষ আবারও ঘুরে দাঁড়াবে। আর এই মেথডটির নাম স্টেম সেল নিউট্রিশন থেরাপি। জোরে একটা হাততালি দেন। এটি সম্পূর্ণ একটি ন্যাচারাল মেথড, যেটির উপরে বিভিন্ন অংশের উপরে 2-3টি নোবেল পুরস্কার রয়েছে। 3বার নোবেল পুরস্কার, 2012, 2015, 2016 সালে। এবং এই মেথডটির উপরে আমার নিজের লেখা আর্টিকেল হার্ভার্ডের নার্সিং ডিপার্টমেন্টে স্টুডেন্টদের পড়ার জন্য নির্বাচন করেছি। আমি যে প্রেজেন্টেশনটি এতক্ষণ আপনাকে দেখালাম, এই প্রেজেন্টেশনটি আমেরিকা সেন্ট্রাল টেক্সাস কলেজ, এটা ফ্লোরিডা, এটা ইউএস আর্মি পরিচালিত কলেজ, তারা তাদের স্টুডেন্টদেরকে এই প্রোগ্রামটা পড়ার জন্য সিলেকশন করেছে, আপলোড দিয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন? আমেরিকাতে কবিরাজির কোনো জায়গা নাই, ওখানে চিকিৎসা ক্ষেত্রে তো প্রশ্নই আসে না। আপনার নন ডকুমেন্টারি, নন এভিডেন্স বেস কোনো বক্তব্য তারা গ্রহণ করে না। যেহেতু তারা এগুলো পড়াচ্ছে স্টুডেন্টদেরকে, তাহলে বুঝতে হবে আমাদের আলোচনায় কোথাও ভুল নেই। তাহলে আসুন আমরা খুব সংক্ষেপে মেথডটা দেখবো। মনে আছে তো কোষটা কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং ডিম্বাণু। এটা কি হচ্ছে? ডিভিশন হচ্ছে। ডিভিশন হয়ে 220টা কোষে পরিণত হয়ে গেছে। এক একটি কোষ এক একটি অর্গানে পরিণত হয়েছে। বিজ্ঞান বলছে আপনার আমার দেহে আনুমানিক 220টি অর্গান রয়েছে এবং প্রতিটি অর্গান একটি নির্দিষ্ট স্টেম সেল থেকে তৈরি হয়েছে। তো মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। এক একটা নির্দিষ্ট স্টেম সেল থেকে অর্গান তৈরি হয়ে গেছে। একটা নির্দিষ্ট স্টেম সেল থেকে একটা অর্গান তৈরি হওয়ার পর সে অর্গানের একটা নির্দিষ্ট কাজ আছে, তাই এদেরকে বলা হয় ফাংশনাল সেল। কি সেল? হার্ট কি সেল? কিডনি কি সেল? আই কি সেল? আমার দেহটা কোন সেল দিয়ে পরিচালিত হয়? ফাংশনাল সেল। আমি যখন ডাক্তারের কাছে যাচ্ছি কোন সেলের প্রবলেম নিয়ে যাচ্ছি? ফাংশনাল সেল। কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু ডাক্তারের কাছে ফাংশনাল সেলের প্রবলেম নিয়ে যাচ্ছি। আর আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলছে শুনুন, বলছে আপনার আমার দেহে কোন ফাংশনাল সেল 7 থেকে 10 বছরের বেশি বাঁচে না। অর্থাৎ প্রতি 7 থেকে 10 বছর অন্তর অন্তর আপনার দেহটা নতুন করে তৈরি হয়ে যায়। জোরে একটা হাতে, নতুন করে তৈরি। আপনি যে দেহটা দেখছেন, এই দেহটা কিন্তু নাই, যে বারবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা নদীর স্রোতের মতো। আপনি নদীর যে পানিটা দেখছেন, এই পানিটা কি নতুন না পুরাতন? নদীর পানি পুরাতন না নতুন? নতুন। আপনি যে দেহটা দেখছেন, এই দেহটা অলওয়েজ নিউ। কিন্তু এটা এত ধীর গতিতে ঘটে, এটা বাইরে থেকে বোঝা যায় না। এখানে বিজ্ঞান বলছে সব ফাংশনাল সেল একসাথে চেঞ্জ হয় না, এদের চেঞ্জিং টাইম এক এক রকম। যেমন ধরেন টোটাল রেড ব্লাড চেঞ্জ হয়ে যায় মাত্র 120 দিনে। কত দিনে? 120 দিনে। এই অংশটুকু শুনবেন, আলোচনা কিন্তু মুখ্য অংশ। কত দিনে? 120 দিন। আচ্ছা, আমরা বলেছি রেড ব্লাডের কাজ কি? অক্সিজেন ধরে রাখা। আমরা বলেছি আমি যদি অক্সিজেন ক্যারি না করতে পারি আমি সর্বোচ্চ কতক্ষণ বাঁচবো? 4 মিনিট। কতক্ষণ? 4 মিনিট। ব্রেন যদি 4 মিনিট না পায় কি হবে? আমার মৃত্যু ঘটতে পারে। তাহলে বলুন তো দেখি, আপনি 50 বছর কিভাবে বেঁচে আছেন? আমরা কি কখনো এই প্রশ্ন করেছি? আমার তো অনেক আগে মৃত্যু ঘটে, কারণ আমার রেড ব্লাডের বয়স 120 দিন, অথচ আমি বছরের পর বেঁচে আছি। আমরা কি এসব প্রশ্ন নিজেকে করেছি? রেড ব্লাড যে 120 দিন বাঁচে তা তো জানি নাকি? তাহলে এটা কি রহস্য? বিজ্ঞান বলছে আপনার বডিতে প্রতি সেকেন্ডে 20 লাখ রেড ব্লাড মারা যাচ্ছে। কত লাখ? 20 লাখ প্রতি সেকেন্ডে। আচ্ছা বলুন তো দেখি,
এই যে প্রতি সেকেন্ডে 20 লাখ রেড ব্লাড মারা যাচ্ছে, 2 ঘন্টা হিসাব বলুন তো দেখি কি পরিমাণ রেড ব্লাড মারা গেছে। এটা কি ন্যাচারাল না আনন্যাচারাল? আচ্ছা, এত পরিমাণ রেড ব্লাড মারা যাওয়ার কারণে আমার বডিতে কি রেড ব্লাডের সংখ্যা কমে যাওয়ার কথা না? আচ্ছা, রেড ব্লাডের সংখ্যা কমে যাওয়ার কারণে আমার কি অক্সিজেন লেভেল কমে যাওয়ার কথা না? কারণ অক্সিজেনটা ক্যারি করবে কি রেড ব্লাড। আচ্ছা, আমার কি একটু শ্বাসকষ্ট হওয়ার কথা না? একটু মাথাটা ঝিমঝিম হওয়ার কথা, কিন্তু কিছু হয় না। কেন জানেন? বলছে যে পরিমাণ রেড ব্লাড প্রতি সেকেন্ডে বডি থেকে মারা যাচ্ছে, সম পরিমাণ রেড ব্লাড স্টেম সেল বুস্ট করে দিচ্ছে, জোরে একটা হাদিসকে, যার কারণে আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন। তো স্টেম সেলের দায়িত্বটা কি শুধু এখানে ব্যবহার করছে না, সব জায়গায়। বিজ্ঞান বলছে স্টেম সেলের একটা ক্ষমতা হচ্ছে এটি যে কোনো সেলে রূপান্তর হতে পারে। স্টেম সেলের ক্ষমতা হচ্ছে এটি 1000 বছর পর্যন্ত এই দায়িত্ব পালন করতে পারে। এর জন্য মানুষ 1000 বছর পর্যন্ত বাঁচতে পারে। জোরে একটা হাততালি। মেসেজ ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? তাহলে মূলত স্টেম সেলের কারণে কিন্তু আমরা বারবার জীবনটা কি করছে, ফেরত পাচ্ছি। প্রশ্ন হচ্ছে স্টেম সেল চলে যাবে, নতুন সেল আসবে, নতুন সেল কে নিয়ে আসবে? স্টেম সেল। তাহলে স্টেম সেল যদি দুর্বল থাকে তাহলে আপনার সেলগুলো কি রিপেয়ার হবে? না, সেল তো রিপেয়ার হবে না। আপনি জানেন আপনার লিভার প্রতি 42 দিন পর পর চেঞ্জ হয়ে যাচ্ছে। কতদিন? 42। ডাক্তার বলেছে লিভারের সমস্যা কতদিন? 42 দিন। কথা বলেন না কেন? 42 দিন। বলছে লিভার ভালো আছে কতদিন? এই যে ভাই আমাদেরকে কতগুলি সার্টিফিকেট ধরা দিল, দেখ ব্লাড টেস্ট করাইছি, ব্লাড টেস্ট করে বলছে ডাক্তার ব্লাডের সমস্যা আছে কতদিন? 120 দিন। বলছে ব্লাডে কোনো সমস্যা নাই কতদিন? 120 দিন। আচ্ছা, ব্লাড টেস্ট দিয়ে 6 বছর পরে যায় দেখা আমার তো ব্লাডের সমস্যা। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাকি? ওই ব্লাড আছে কি? না। আপনার যে টেস্টটা ডাক্তার বলছে ওটা কি আছে কি? না। কিন্তু ব্লাড টেস্টটা কিন্তু ওটা নিয়ে কিন্তু সিঙ্গাপুরও যায়, ঢাকাতে করছিলাম সমস্যা পাওয়া গেছে, 6 মাস পরে বলে সমস্যা পাওয়া গেছে। ব্লাডে তো নাই, বডি কোনো অর্গানে নেই। তাহলে আসুন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনাটা এতে টানবো। রেড ব্লাড লাল কেন জানেন? আপনার প্রোডাক্টের এখন ইমপ্লিমেন্টেশন বুঝতে পারেন। রেড ব্লাড লাল কেন? রেড ব্লাডের উপর একটা আবরণ থাকে, এই আবরণটাকে বলা হিমোগ্লোবিন। মূলত অক্সিজেনটা রিসিভ করে হিমোগ্লোবিনে। একজন সুস্থ মানুষের দেহে হিমোগ্লোবিন থাকবে 12 থেকে 14%। কত পার্সেন্ট? ভালো করে কথাগুলি জেনে রাখেন, কত পার্সেন্ট? এটার অর্থ দাঁড়ায় আপনার বডিতে পর্যাপ্ত রেড ব্লাড আছে, পর্যাপ্ত হিমোগ্লোবিন আছে এবং আপনার বডির অক্সিজেন লেভেল ওকে। এই জন্য দেখবেন ডাক্তাররা প্রথমে ব্লাড মাপে। আজকে কি জানছি কেন ডাক্তাররা ব্লাড মাপতে বলা হয়? কারণ ব্লাডের সাথে আপনার বেঁচে থাকা নির্ভর করছে যে আপনি কি পরিমাণ অক্সিজেন নিচ্ছেন। ডাক্তার সাহেব, আচ্ছা এই বিষয়ে ডাক্তারকে কি বলা হয়? হেমাটোলজিস্ট। কি বলা হয়? হেমাটোলজিস্ট। এই বিষয়ে ডক্টরকে বলা হেমাটোলজিস্ট। হেমাটো মানে ব্লাড, লজিস্ট মানে বিশেষজ্ঞ। উনি কিসের বিশেষজ্ঞ ভাই? রক্ত বিশেষজ্ঞ। রক্তের বয়স কত? 120 দিন। উনি কত দিনের বিশেষজ্ঞ? আমি ব্লাডে নেই। কিছু কি বুঝছেন না বুঝেন নাই? যাক, ভালো কথা। আপনি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার সাহেব আপনার ব্লাড মাপালেন, মেপে বললেন যে আপনার হিমোগ্লোবিন পাওয়া গেছে 7%। কত পার্সেন্ট? থাকার কথা কত পার্সেন্ট? আচ্ছা বলুন তো দেখি, আমরা কেউ ডাক্তার না, ডাক্তার সাহেব কি ভাবছেন? ডাক্তার সাহেব কিন্তু 3টা কথা ভাবছেন। ডিগ্রি কিন্তু কতগুলা? ডিগ্রি কিন্তু এতগুলা। ভাবছেন কয়টা কথা? তিনি ভাবছেন হিমোগ্লোবিন কম মানে অক্সিজেন লেভেল কম। বিশ্বাস করেন, আর কিছু ভাবেন না। হিমোগ্লোবিন কম মানে আর অক্সিজেন লেভেল কম মানে তার যে কোনো মুহূর্তে স্ট্রোক করার সম্ভাবনা আছে। তার সবচেয়ে বেশি অক্সিজেন কার দরকার? ব্রেইনের। যেহেতু অক্সিজেন লেভেল কমে গেছে, সে যে কোনো মুহূর্তে স্ট্রোক। এই জন্য ডাক্তার সাহেব দ্রুত গতির সিদ্ধান্ত দেন রোগীকে এক্ষণে ব্লাড দিতে হবে। যারা দুর্ঘটনায় রক্তপাত ঘটে, অনেক মেয়েদের সন্তান প্রসবের পর অনেক রক্ত বেরিয়ে যায়, অনেকে যাদের রক্ত তৈরি হয় না তাদেরকেও ডাক্তার সাহেব বলেন কি দিতে হবে? ব্লাড। কেন ব্লাড দিতে হবে?
কারণ হিমোগ্লোবিন কখনো ল্যাবে তৈরি হয় না, হিমোগ্লোবিন কখনো সাইন্টিস্ট বানাতে পারে না। হিমোগ্লোবিন মানুষের দেহে তৈরি হয়, এই জন্য মানুষের দেহে রক্ত মানুষের দেহে প্রবেশ করিয়ে হিমোগ্লোবিন লেভেল জোরে একটা হাততালি যায়। আজকে কি ক্লিয়ার কেন ডাক্তাররা ব্লাড দিতে বলে? তার কাছে অন্য কোনো বিকল্প নাই। আর হিমোগ্লোবিন একমাত্র মানুষের দেহে তৈরি হয়। তাই হিমোগ্লোবিন বাড়িয়ে দিয়ে তাহলে অক্সিজেন লেভেল কি করতে হয়? বাড়িয়ে দিতে হয়। 3-4 ব্যাগ ব্লাড দেওয়ার পর ডাক্তার সাহেব বললেন আবার ব্লাড টেস্ট করেন। এবার করে বললেন ওকে। কি ওকে ভাই? তার হিমোগ্লোবিন লেভেল কি হয়ে গেছে? বেড়ে গেছে। ডাক্তার সাহেব বলছে নো টেনশন করেন না, হিমোগ্লোবিন বেড়ে গেছে মানে অক্সিজেন লেভেল, আর অক্সিজেন লেভেল বেড়ে গেছে মানে কিছু বুঝছেন না, বুঝেন নাই? মেডিকেল সায়েন্স কি বেশি কঠিন? আপনাকে কঠিন করে ফেলছে, কিচ্ছু না। সেই আচ্ছা বলুন তো দেখি, যে 3-4 ব্যাগ ব্লাড দিয়েছিলেন সে ব্লাডটা কি থাকবে? এটা কি থাকবে না। তাহলে এমন কি হলো আমার হিমোগ্লোবিন লেভেল স্টে করে গেছে? তিনি কিন্তু যতবারে ব্লাড দিয়েছেন ততবারে বলেছেন একটু ফলমূল খান, একটু দুধ খান। জোরে একটা হাতে বলছে কিনা বলেন? না বলছে সিগারেটের ভাগ, সিগারেট খান। আপনার রোগী দেখার সময় কি নিয়ে গেছেন ভাই? ফলমূল নিয়ে যান নাই? সেখানে ছিল বিজ্ঞানের রহস্য, প্রকৃতির রহস্য। ওই খাবারে ছিল পুষ্টি। আরে পুষ্টি কাকে বুশ করেছে? প্রবলেম সলভ। ধরে একটা প্রবলেম সলভ হয়ে গেছে। যখন আপনি পুষ্টি দিয়েছেন কে বুশ করেছে? এই জায়গাটা প্রবলেম সলভ হয়ে গেছে। ক্রেডিটটা কে নিয়ে গেল? এত বড় ডাক্তার 6 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। রেড ব্লাডের বয়স কত? 6 মাস কত দিন? 180 দিন। 80 দিন। তো আপনি যখন ডাক্তারের সন্ধান পাইছেন আমার ব্লাড আছে, তো বেঁচে ছিলেন কিভাবে? আপনাকে এসব প্রশ্ন কখনো করেছি নিজেকে? এর পেছনে যে মেথডটি কাজ করেছে সেটি ছিল স্টেম সেল। জোরে একটা হাততালি চাই। স্টেম সেল। স্টেম সেল কি ডাক্তারের কথা চলে নাকি প্রকৃতির কথা চলে? মনে রাখতে হবে কোনো না কোনো ভাবে আপনার স্টেম সেল আপনার প্রকৃতির সাথে কানেকশন করে নিয়ে আপনাকে প্রতি মুহূর্তে বাঁচিয়ে রাখে, প্রতি মুহূর্তে সুস্থ করে তোলে। আর ক্রেডিটটা কে নিয়ে নেয়? ক্রেডিট কে নিয়ে নেয়? ডাক্তার। খেয়াল রাখতে হবে। সুতরাং খেয়াল রাখতে হবে পৃথিবীর কোনো ডাক্তার, কোনো হাসপাতাল, কোনো ক্লিনিক যদি দাবি করে আমার কাছে আসার পর রোগী রোগ মুক্ত হয়েছে, মনে রাখতে হবে এর পেছনে কোনো না কোনো ভাবে স্টেম সেল কি করেছে? স্টেম সেল কি ডাক্তারের কথা বুঝ করেছে, ন্যাচারাল কথা বুঝ করেছে? আপনার এর প্রোডাক্ট গুলো কি ন্যাচারাল প্রোডাক্ট না ড্রাগস? এগুলি খাওয়ার পর কোথায় বুঝ করছে? প্রবলেম সলভ। ধরে একটা হাতে ওয়ান স্টপ। কি ঠিক আছে কিনা? ওয়ান স্টপ সলিউশন, সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা বলছি ওয়ান বডি ওয়ান ডক্টর, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার, কিন্তু দুর্ভাগ্য এগুলি মানুষ কখনো জানতে পারবে না, জানতে দেয়া হবে না। কারণ এই মেথড গুলো যদি মানুষ জেনে যায় টোটাল চিকিৎসা ব্যবসা 95% বন্ধ হয়ে যাবে। জোরে একটা বন্ধ হয়ে যাবে। আমরা এতক্ষণ আলোচনায় দেখেছি, লক্ষ্য করেন ডাক্তারের কোনো কাজ নাই, ড্রাগের কোনো কাজ নাই। যাই ঘটছে কে করতে ঘটছে? আর স্টেম সেলের একটা ক্ষমতা আছে 1000 ইয়ার্স। সে ওই সুযোগটাই ব্যবহার করে। মরতে মরতে মানুষ বেঁচে যায়। দেখবেন মরতে মরতে বেঁচে যায়। কিভাবে বাঁচলো? ডাক্তার সাহেব বলছে কাইটা সিরা ভর্তা বানিয়ে বলছে অপেক্ষা করেন 24 ঘন্টা। 24 ঘন্টা কেন অপেক্ষা করতে বললেন এত বড় ডাক্তার? কারণ তিনি অপেক্ষা করছেন স্টেম সেল রেসপন্স করে কিনা। কারণ তিনি তো কাটতে পারবেন, জোড়া লাগাতে পারবেন না। আর জোড়া লাগানোর দায়িত্বটা কার? ওই স্টেম সেল যদি রেসপন্স করে তখন ডাক্তার বলে গুড নিউজ, অপেক্ষা করেন। রোগী চোখ নাড়াচ্ছে, মনে হয় কিছু একটা গুড। কিছু বুঝছেন না? বুঝেন নাই? চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার, আপনারা এগুলি প্রচার করেন এবং এটা টোটালি এই মেথডটা ডিপেন্ড করে প্রকৃতির খাবারে। জোরে একটা হাততালি চাই।
স্টেম সেলকে বুস্ট করবে, প্রবলেম সলভ হয়ে যাবে। মেসেজ ক্লিয়ার? তাহলে আসুন আমরা মোটামুটি আলোচনা পেয়ে গেছি। কি আমি প্রথম যে চ্যালেঞ্জগুলো নিয়েছিলাম উত্তর কি পাইছেন তো নাকি? আজকে 25 বছর আমি এই প্রোগ্রাম করি, শুধু এখানে না, আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমি সিএমএইচ, আমি অ্যাপেলোতে বড় বড় ডাক্তারদের প্রোগ্রাম করি। ডাক্তাররা আমার সাথে কথা বলতে সাহস পায় না। কিভাবে পাবে? আমি বঙ্গবন্ধুতে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে তো সব অ্যাপার্সি ডাক্তার জানেন। আমাকে আনঅফিসিয়ালি তারা বলছে যে দেখেন স্যার, আপনি যা বলছেন সব ওকে, কিন্তু আমাদের কিছু করার নাই, আমাদের হাত পা বাঁধা। আমরা যদি ন্যাচারাল মেডিসিন, এবং নিষেধ আছে আনঅফিসিয়ালি, আপনি আপনার কোন রোগীকে ন্যাচারাল মেডিসিন সাজেস্ট করতে পারবেন, আপনারা জানেন না, এখন শুধু ড্রাগ বিজনেসটাকে ঠিক রাখার জন্য আপনাকে নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার শত্রুরা অনেক শক্তিশালী। মেসেজ ক্লিয়ার? আমাদের এটা করার জন্য ডাক্তার হওয়ার দরকার নেই, আছে? এমবিবিএস হওয়ার দরকার আছে? প্রকৃতির খাবার খাবো এটার জন্য আবার ডিগ্রি দরকার আছে? কি কথা বলেন না কেন? দরকার আছে? কিন্তু অনেকের আজকে ইস যদি ডাক্তার হইতে পারতাম না, একদম সহজ। আবার অনেকে বলিস যদি আমার নেটে যদি 2 জন ডাক্তার রাখতে পারতাম। ভুল, এগুলি ভুল। কারণ ডাক্তাররা কখনো আপনার এটা প্রমোট করবে না। আমি বুঝাতে পারছি? কখনো করবে না, এটা ইথিক্যালি সে করবে না। এমনি হয়তো করবে, ঠিক আছে আমি দেখি খাবো, কিন্তু সে আপনার সাথে ওভাবে অ্যাটেন্ড করবে না, কারণ তার পেশাগত ঝুঁকিও আছে। সে যদি মনে প্রাণে ন্যাচারাল মেডিসিন প্র্যাকটিস করে, তার পেশাগত ঝুঁকিও আছে। মেসেজ ক্লিয়ার? দেহটা কার? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তাহলে আসুন আমরা আমাদের সর্বশেষ প্রেসক্রিপশনটা দেখে নেব। আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, এটা হলো আপনার 6 নিউট্রিশন, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, ওয়াটার। এই হলো আপনার 6 নিউট্রিশন। আর এই নিউট্রিশন গুলো হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। আর আসলে আমি যদি এখন আপনার প্রোডাক্ট নিয়ে অ্যানালাইসিস করি, যে জিনিসটা বেরিয়ে আসবে এটা কম্বিনেশন অফ 6 ধরে একটা কম্বিনেশন দেখিয়েছি। আমি যদি এখন প্রোডাক্ট নিয়ে কথা বলি, দেখবেন ঘুরে এই কথাগুলো এসে যাবে। বিভিন্ন কম্বিনেশনে এই জিনিসগুলো আপনার খাবারে রয়েছে। তাহলে নরমালি তো খাবারে পাওয়া যায়, এগুলি কেন খাবো? এই কারণে খাবো, বিজ্ঞানীরা এগুলো ডিজাইন করে তৈরি করেছে। আমি তো নরমাল খাবারও পাওয়া যায় না, আপনি বেঁচে আছেন কিভাবে, কিন্তু এগুলো কেন খাবো? এগুলো ডিজাইন করে তৈরি করা হয়েছে যেন সরাসরি সেলের গিয়ে পৌঁছতে পারে, যেন একটা সেলের কাছে। সেকেন্ড যে এটা বেনিফিট, সেটা হলো এটা এক্সট্রাক্ট ফর্মে রয়েছে। আমাদের খাবারগুলো আছে ক্রুড ফর্মে। যেমন ধরেন এই উদাহরণটা একটু দিয়ে আমরা আলোচনা শেষ করব। সেটা কি? সেটা হচ্ছে এক্সট্রাক্ট ফর্মটা কি? এক্সট্রাক্ট ফর্ম হচ্ছে যেমন আপনি একটা আপেল খাবেন, আপেলের 70% ওয়াটার। কত পার্সেন্ট? 70%। বাকি রইল কত পার্সেন্ট? 30%। 20% হচ্ছে ফাইবার, বাকি রইল কত পার্সেন্ট? 10%। এই 10% হচ্ছে আপেলের নিউট্রিশন। বিজ্ঞান বলছে এই আপেলটা খাওয়ার পরে 10% হবে নিউট্রিশন। সেটাও 29 ফিট রাস্তা যেতে যেতে তারও 90% পায়খানা দিয়ে বেরিয়ে যায়। তাহলে আমরা একটা আপেল খেলে কত পার্সেন্ট পেলাম ভাই? 0.01%। কিছু কি বুঝতে পেরেছেন? এই জন্যই তো আমাদের প্রকৃতির খাবার খাওয়ার পরও আমরা সুস্থ থাকতে পারি। কেন? কারণ ওই খাবারে পর্যাপ্ত নিউট্রিশন। আর অসুখে বিসুখে পড়লে তো ডাক্তার বলে কি, আগে আপেল খাইছেন একটা, এখন 4 ভাগের 1 ভাগ খান। কি ভাই, ফলমূল খাইতে নিষেধ করে দেয় না? ওই খাইতে নিষেধ করে দেয় না? লক্ষ্য করো। অথচ বিজ্ঞান বলছে ওই খাবারের ভিতরে আপনার পুষ্টি, ওই খাবারগুলো আপনাকে সঠিকভাবে খেতে হবে। এই জন্যই মূলত হার্বালজিয়াম ব্যবস্থাটা এসেছে, এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে যে প্রকৃতির দুর্লভ হার্বস থেকে। এখানে যদি আমি অ্যানালাইসিস করি, প্রকৃতির দুর্লভ হার্বস, প্রকৃতির গভীর সমুদ্র, হাই মাউন্টেনে, ডিপ ফরেস্টে এমন কিছু হার্বস, যেমন আপনার লিংজি, গ্যানোডার্মা, এটির ইতিহাস 5000 ইয়ার্স।
শুধু লিঙ্গ নিয়ে কথা বললে 1 সপ্তাহ সময় লাগবে শেষ করতে, এত পাওয়ারফুল একটা হার্বস। তো সেগুলোর এক্সট্রাক্ট দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে, যেটা সরাসরি সেলুলার নিউট্রিশন, সেলুলার মেডিসিন, এবং আপনার প্রবলেম সলভ। আমরা বুঝেছি প্রবলেমটা কোথায়, প্রবলেমটা কোথায়, সেলে। শুধু আমরা যখন সেলকে হেলদি করে ফেলবো তখন প্রবলেম সলভ। তাহলে আমরা অলরেডি এগুলি পেয়ে গেছি, এবং আমরা আশা করি আমার প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন নাকি? এখন আমি আজকে আর এই বিষয় নিয়ে কথা বলবো না। আজকে যারা বেসিক প্রোগ্রামটা শুনেছেন তারা বেসিকটা বুঝে গেছেন যে এর ভিতরে মূলত আমার কোষের খাবার রয়েছে, রাইট? এখন আমরা যদি আপনাদের একটা লিঙ্ক মেইন প্রোডাক্ট, যেটা আমি মনে করি লিঙ্ক অত্যন্ত পাওয়ারফুল একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের মোড অফ অ্যাকশন, ইনগ্রেডিয়েন্টগুলি নিয়ে যদি কথা বলি, সেটার জন্য আমরা আরেকটা দিন একটা পুরো সময় নেব, যেখানে শুধু আজকে প্রথম প্রোগ্রামটা যারা শুনেছেন, কি কথা ঠিক আছে কিনা? কারণ ওখানে যে নতুন প্রোগ্রাম নিয়ে আসে সে কিন্তু লিঙ্ক কথাগুলো বুঝবে না। কথা কি বুঝে গেছে কি বলছি? দেখেন, একটা ডাক্তার মিনিমাম 5 বছর সে কিন্তু সিস্টেমে পড়ালেখা করে, কি কথা ঠিক আছে কিনা? অথচ তাদের টোটাল ক্যারিকুলামকে যদি হিসাব করেন, এটা কিন্তু 6 মাসের কোর্স না, কিন্তু লাগাছে কত বছর? 5 বছর লাগিয়েছে। আচ্ছা বলুন তো দেখি, এমবিবিএস এর পুরো শব্দ কি? ইলাবোরেশন, মাস্টার অফ ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ। আচ্ছা, এর কোথাও কি কোনো সায়েন্স লেখা আছে? কোথাও কি সায়েন্স লেখা আছে? সায়েন্স লেখা আছে কি? সায়েন্স লেখা নাই কিন্তু। অর্থাৎ তাদের টোটাল চিকিৎসা বিদ্যাটা হচ্ছে অসুখ হয়েছে কিভাবে ড্রাগ খাইতে হবে এটা শেখা 5 বছর ধরে। দেখবেন টোটাল অ্যানাটমি ফিজিওলজিটা শেখানো 1 বছর, বাকি 4 বছর স্টেথোস্কোপ একটা নিয়ে ডাক্তারদের পেছনে ঘুরে ম্যালেরিয়া ট্রিটমেন্টটা কি হবে, ওই ট্রিটমেন্টটা কি হবে, এগুলি শেখায় শুরু। অর্থাৎ তাদের মেডিকেল সায়েন্স পড়াটা সংখ্যা কি খুবই কম। তো আচ্ছা, আমাদের মেডিকেল কলেজগুলোকে কি মেডিকেল সায়েন্স কলেজ বলে না মেডিকেল কলেজ বলে? তাহলে তো মেডিকেল সায়েন্স কলেজ বলতো, কি বলে? মেডিকেল মানে হচ্ছে চিকিৎসা বিদ্যা। মেডিকেল বাংলা কি? সেটা এলোপ্যাথ হতে পারে, হোমিওপ্যাথ হতে পারে, আয়ুর্বেদ হতে পারে। তিনি চিকিৎসা বিদ্যা নিয়েছেন ড্রাগের উপর। তো এখানে কি সায়েন্স কি থিওরি খুব একটা বেশি পড়েছেন? অল্প ততটুকু দরকার, তার বেসিক তর। কিন্তু আমরা মেডিকেল সায়েন্স নিয়ে প্র্যাকটিস করি, জোরে একটা হাতালি চাই। মেডিকেল সায়েন্স প্র্যাকটিস আমরা করি। মেসেজ ক্লিয়ার? তো যাই হোক, আমরা এভাবে প্রকৃতির খাবারের মাধ্যমে আমরা যদি জীবনটা চালাতে পারি। এবং আমি এখানে একটা স্লাইড মিস করছি, বুঝতে পারছি না, যেটা হলো যে আপনার খাবারে একটা তালিকা দেওয়া আছে, সেটা আমরা পরে দেখিয়ে দেব। এবং র ফুড খাবেন 60%। আমি একটু বলে দেই, 60% কি ফুড খাবেন? র ফুড। 20% খাবেন লেস কুকিং ফুড। আজকে থেকে তোবা করেন, আর হাই হিট ফুড খাওয়া যাবে না। কেন বলেছি? হাই ফুডকে যত বেশি হিট দিবেন সেই ফুড কি হয়ে যাচ্ছে? ড্যামেজ হয়ে যাচ্ছে। 60% কি রাখবেন? র ফুড, সালাদ, ফ্রুটস। দেখেন আমরা কিন্তু এগুলো খাই না, সালাদ, ফ্রুটস এগুলো খাই না। কি করি? দুনিয়ার জাঙ্ক ফুড খাওয়ার পেছনে লেবুতে একটু চাপ মারি। সায়েন্স বলছে শেষ মুহূর্তে যদি লেবুতে চাপ না মারতেন আপনি মরে যেতেন। কিন্তু এত পরিমাণ জাঙ্ক ফুড খেয়েছেন। নেচারের কানেকশন পাওয়ার কারণে স্টেম সেল কি করে গেছে? আপনাকে সেভ করে গেছে। বলছে যে একটি স্টেম সেল যদি কোনোভাবে নেচারের সাথে কানেক্ট হতে পারে, সে বিলিয়ন বিলিয়ন সেল তৈরি করে বডিতে সাপ্লাই দেয়। জোরে একটা। এই কৌশলে আমরা বেঁচে যাচ্ছি। এই যে র ফুড খেতে হবে, এটা সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? বনের পশু পাখি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দুইটাই জানোয়ার, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জানোয়ার। তাদের কোনো হাসপাতাল আছে? তাদের কোনো ডাক্তার আছে? আপনার জানোয়ারের কেন দরকার হয়? উত্তর একটাই, তাদের কোনো রান্নাঘর নাই। তারা প্রকৃতির খাবারগুলো সরাসরি খেয়ে ফেলে, আর আমরা জানোয়াররা প্রকৃতির খাবারগুলো রান্নাঘরে এনে সব টেস্ট করে বডিতে চালান দিচ্ছি। আমি অনেক সময় যোগ করে বলি, আমাদের মেয়েরা হচ্ছে ডাক্তারদের সবচেয়ে বড় এজেন্ট। জানেন কেন এজেন্ট?
ইউটিউব দেখা, বই দেখা নতুন নতুন রান্না করবে, করে সন্তানকে খাওয়াবে, হাজবেন্ডকে খাওয়াবে, খাওয়াই অসুস্থ বানায়া নিজে আবার ডাক্তারের পেছনে দৌড়াবে। আমি সবসময় বলি, শুধু যদি আপনি রান্নাঘর ঠিক করতে পারেন 80% ডিজিজ ঘর থেকে বিদে হয়ে যাবে। জোরে একটা 80%। তাহলে আমরা আজকে থেকে এই বিধিবিধানগুলো নেমে আবারও একটা সুস্থ জীবন পাবো। মনে রাখতে হবে, পৃথিবীতে সুস্থতার মতো এত আনন্দ আর কিছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।